অধিকতর তদন্তের স্বার্থে যখন ম্যাজিস্ট্রেট পুলিশকে হেফাজতে রাখার নির্দেশ দিবে অনধিক 15 দিনের, তখন পুলিশ আসামিকে, অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে রাখবে। তাহলে দ্বিতীয় করণীয় কাজটা কি পাওয়া গেল? আসামিকে হেফাজতে রাখা। এইটুকু মনে রাখেন, আসামিকে হেফাজতে রাখা। প্রথম করণীয় কাজ ছিল নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা। নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত কাজটা পাওয়া গেল 2 নম্বর, পুলিশের হেফাজতে রাখা। তার মানে যখন ম্যাজিস্ট্রেটের নিকট আসামিকে হাজির করা হবে, অভিযুক্তকে, তখন ম্যাজিস্ট্রেট অধিকতর তদন্তের আদেশ দিবে। আদেশ দিয়া বলবে পুলিশকে যে আসামিকে আপনার হেফাজতে নিয়ে যান। তখন এই আসামিকে কি পুলিশ ছেড়ে দিতে পারবে রাস্তাতেই, না বাসায় পাঠিয়ে দিতে পারবে? তাহলে তাকে রাস্তাতে ছেড়েও দিবে না, বাসায় পাঠিয়ে দিবে না, পালায় যায়। পুলিশের কাজ কি বলেন তো? পুলিশের কাজটা কি? ম্যাজিস্ট্রেট যখন অধিকতর তদন্তের স্বার্থে পুলিশকে হেফাজতে নেওয়ার জন্য অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া। তাহলে এখন পর্যন্ত আমরা 167 ধারা অনুযায়ী পুলিশের 2টা করণীয় পদ্ধতি পেলাম। 1 নম্বর হলো নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা, ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা। এই কথাবার্তাগুলিকেই মার্কার পেন দিয়ে মার্ক রাখতে হবে, কারণ কোনো কথা না বলে যদি এতটুকু বলেন তাও কিন্তু পাশ করে আসতে পারবে। 2 নম্বর হলো পুলিশের হেফাজতে নেওয়া। শুধু এটার সাথে যোগ করে দিবেন কখন পুলিশ হেফাজতে নেবে, যখন তদন্তের আদেশ দিবে যে আপনি আরো তদন্ত করেন, তদন্ত করে আমাকে রিপোর্ট দেন, পুলিশ প্রতিবেদন দেন। এবং ম্যাজিস্ট্রেট পুলিশকে আদেশ দিয়ে বলবে যে আপনি হেফাজতে নিয়ে যান, তো আপনি হেফাজতে নিয়ে যান। তখন কি পুলিশ বলতে পারবে যে এত দায় দায়িত্ব পড়ে নেই, আমি তাকে নিব না, আমি কেন নিব, আর লোক নাই দেশে? এরকম কোনো কথাবার্তা আইনগত ভাবে পুলিশ বলতে পারবে না। বলতে যাতে না পারে এই কারণেই এই বিধানটা করা হয়েছে, যে ম্যাজিস্ট্রেট যখন অধিকতর তদন্তের আদেশের সাথে এই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে, তখন পুলিশ বিনা বাক্য ব্যয়ে আপত্তি ছাড়া ব্যক্তিদেরকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে যাবে। কাজে পুলিশ হেফাজতে নেওয়া এটা হলো দ্বিতীয় করণীয় কাজ। আর একটা কাজ লিখলেই কিন্তু হয়ে যায়। এখন তো হেফাজতে নিয়ে এখন কাজ কি? এখন কাজ হলো তদন্ত কার্য শেষ করে 173 ধারা বিধান অনুযায়ী পুলিশ রিপোর্ট দেওয়া। তাইলে এখন তৃতীয় এবং শেষ করণীয় কাজটা কি? যে আদালতে এইটুকু লেখেন, আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা। পুলিশ রিপোর্ট কাকে বলে আপনারা জানেন? তাহলে আমি 3 কাজ বলেছি যে কোনো মামলা অভিযুক্ত ব্যক্তির যদি 24 ঘন্টার মধ্যে তদন্ত কাজ শেষ করা সম্ভব না হয় বা সম্পূর্ণ না হলে পুলিশের করণীয় কি? এখন কোনো একজন বলেন, যারা তখন ক্লাসে ছিলেন তাদের মধ্যে থেকে কোনো একজন 3টা সংক্ষিপ্ত কাজ বলেন। প্রথম কাজ কি? অভিযুক্ত ব্যক্তিকে
নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা। উপস্থিত করা। দ্বিতীয় কাজটি পদ্ধতি মানে কাজ বোঝানো হয়েছে। দ্বিতীয় হেফাজতে রাখা। তৃতীয় কাজ কি? আদালতে পুলিশ প্রতিবেদন পেশ করা। তদন্ত করে পুলিশ রিপোর্ট পেশ করা। এবং পুলিশ রিপোর্ট কত ধারায় দেয়? 173 ধারায় দেয়। এই ধারা দিয়ে যদি একটু বলেন তাহলে আর একটু বড় হবে, ভালো হবে। যে পুলিশ হেফাজতে নেওয়ার পর পুলিশের কাজ হচ্ছে সংশ্লিষ্ট মামলায় সুষ্ঠু সঠিকভাবে তদন্ত করা। তদন্ত 173 ধারার বিধান অনুযায়ী পুলিশ এর কাজ হচ্ছে সংশ্লিষ্ট আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা। এই যে এতটুকু যে লিখলেন, এখন যদি বড় করতে চান আর সময় পান, এখানে কি একটু বলতে পারেন না যে প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে পুলিশ রিপোর্ট 2 প্রকার, চার্জশিট, ফাইনাল রিপোর্ট। এটা দেখায় তো এখন চার্জশিট, ফাইনাল রিপোর্টের উপরে কথা বলতে পারেন যদি সময় থাকে, দেখার কিছু না থাকে। তাইলে বড় করা নিয়ে এত চিন্তা কেন আপনাদের? এইখানে তো আপনি পুলিশ রিপোর্ট দাখিল করবে 173 করেন, পুলিশ রিপোর্ট 2 প্রকার সেইটা বলতে পারেন, 2 প্রকার বইলে আবার ফাইনাল রিপোর্ট 5 প্রকার সেইটাও বলতে পারেন। এইভাবে হুমায়ুন আহমেদের মতন তো কলমের বিচারপতিরা দৌড়াইতে থাকবে পাঠকদের মতো, এবং যেখানেই সেখানে দেখবে যে আপনি সঠিকই লিখছেন। পুলিশ রিপোর্টের সংজ্ঞা সঠিক, চার্জশিটের সংজ্ঞা সঠিক, ফাইনাল রিপোর্টের সংজ্ঞা সঠিক। তাইলে আপনারা ফেল করানোর কি কারণ? বিচারপতির সাথে তো আমাদের কারো শত্রুতা নাই। যার ফলে এখন পুলিশের করণীয়টা পেয়ে গেলেন, আর মাথায় কিন্তু এখন বিষয়টা সেট আপ হয়ে গেল। 3টা করণীয় কাজ। পরীক্ষায় যদি আপনি 2 লিখে আসেন, এই হিসাবটা ছাড়া যদি আপনি চলতেন, তাইলে হয়তো আপনি একটা বেশি লিখতেন, নাইলে একটা কম লিখতেন, কিছু একটা করতে পারতেন। কিন্তু আজকের এই আলোচনার মাধ্যমে কিন্তু আপনি স্পষ্ট হতেন। পরীক্ষার আগে পড়া লাগবে স্যার, পরীক্ষার সময় পড়লে হবে। আর এই শর্ট পয়েন্টগুলোকে মাথায় নিয়ে কাজ করতে হবে। পরীক্ষার আগের দিন তত দেখা যাবে না, তখন মূল কথাবার্তাগুলা এইগুলা নিয়ে যাবেন। আর হলে গিয়া এই কথাটাকেই যা পারেন, যে ভাষায় পারেন, নিজের ভাষায় সেটা উপস্থাপন করবেন, দেখবেন যে সঠিক হয়ে যাবে। আমরা ফৌজদারি মামলা 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন না হওয়া বা ম্যাজিস্ট্রেটের করণীয়, এটাও কিন্তু 167 ধারাই আছে যে পুলিশ কি করবে আর ম্যাজিস্ট্রেট কি করবে, এই 2 জনের কথাই, করণীয় পদ্ধতির কথাই এই 167 ধারাতে বলা আছে। এটাকে উপশিরোনাম করে এখন বলবেন যে ফৌজদারি কার্যবিধি 1898 167 ধারার বিধান অনুযায়ী। পুরা প্রশ্নটা আবার লিখবেন। ফৌজদারি মামলা 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্য শেষ করতে না পারলে এখানে ম্যাজিস্ট্রেটের করণীয় পদ্ধতি কি, সেটা নিম্নরূপ আছে। এই করণীয় পদ্ধতি নিম্নরূপ বা নিম্নলিখিত কাজগুলি ম্যাজিস্ট্রেট করবেন। পদ্ধতি মানে কাজ। 167 ধারার বিধান তদন্ত সম্পন্ন না করতে পারলে ম্যাজিস্ট্রেট কি কাজ করবে তা নিম্নরূপ। এইভাবে এখন ম্যাজিস্ট্রেটের করণীয় কাজ আগে হাতে গুনতে হবে। পুলিশের করণীয় কাজ তো 3টা, ম্যাজিস্ট্রেটের কয়টা?
স্যার একটা জানি স্যার, 120 দিনের ভিতরে তদন্ত কাজ শেষ করতে না পারলে স্যার আসামিকে অব্যাহতি দেবে স্যার। না, ওইটা আনা যাবে না, কারণ আমাদের প্রশ্নটা কিন্তু অ্যানালাইজ করতে না পারলে কি করবে ম্যাজিস্ট্রেট, এই প্রশ্নটা না। আমাদের প্রশ্ন 24 ঘন্টা ম্যাজিস্ট্রেটের করণীয়। বেশিরভাগ বইয়ে ভুল করে এই 120 ধারাটা টেনে আনছে। আপনি নিজে একটু খেয়াল করে দেখেন, স্যার প্রশ্নটা স্যার হলো এটা 24 স্যার এটা ঘন্টার মধ্যে স্যার এটা 167-5 স্যার, এই কথা বলা আছে স্যার। হ্যাঁ, আচ্ছা আমি আগে বলে দিই, তারপরে আপনার 120 দিনের একটা ব্যাখ্যা দিব। প্রথম করণীয় কাজ ম্যাজিস্ট্রেটের কি, সেটা কিন্তু পুলিশের করণীয় কাজের মধ্যেই বেরিয়েছে। পুলিশ এরকম যার ঘন্টার মধ্যে তদন্ত কাজ শেষ করা সম্ভব না, তাহলে এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের প্রথম কি কাজ, প্রথম করণীয় কাজ হলো অধিকতর তদন্তের আদেশ দেওয়া। পুলিশের হেফাজতে নেওয়ার আদেশ দিক বা না দিক, অনেক সময় কিন্তু পুলিশ হেফাজতে রাখে না, অনেক সময় ম্যাজিস্ট্রেট ওইখান থেকে জামিন দিয়ে দেয়। কারণ 24 ঘন্টার মধ্যে যখন আসামিকে হাজির করা হয় ম্যাজিস্ট্রেট আদালতে, তখন এই আসামির উকিল কিন্তু ওই মুহূর্তে জামিন নিয়ে দাঁড়ায় এবং আসামি পক্ষের উকিল জামিন প্রার্থনা করে। আর পুলিশ প্রার্থনা করে হলো অসাংবিধানিক যে শব্দটা, সেটা হলো রিমান্ড। পুলিশ রিমান্ড দাবি করে আর আসামির উকিল দাবি করে জামিন। এখন ম্যাজিস্ট্রেট কি করতে পারে বলেন? দুইটাই তো অধিকার, পুলিশের হেফাজতে নেওয়া এটা পুলিশ, আর জামিনে মুক্তি পাওয়া আসামির একটা অধিকার, আইনগত অধিকার। তখন পুলিশ শব্দ আমার এখানে না, আপনি যারা ক্লাস করতেছেন তাদের বাসায় কোনো কাঠ মিস্ত্রি আপনার সুপারভাইজার বাইকে মিউট করে দেন স্যার, উনি মিউট করতে জানে না। সুপারভাইজার বাইকে একটু মিউট করে দিয়েছে শব্দ। সাউন্ড আসছে। আচ্ছা, তাহলে ম্যাজিস্ট্রেটের কাজ কি আমি বলি। ম্যাজিস্ট্রেটের কাজ হলো পুলিশের হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া, এটা একটা কাজ হতে পারে অনধিক 15 দিনের জন্য। 15 দিন বেশি কিন্তু ম্যাজিস্ট্রেট পারবে না। এরপরে যদি 15 দিনের বেশি যদি রাখতে হয়, তাহলে পুলিশ এসে আবার আরো প্রার্থনা জানাবে যে আসামিকে ছাড়া যাবে না, ছাড়লে পালিয়ে যাবে অথবা তদন্তের কাজে বিঘ্নিত করবে। কিন্তু ম্যাজিস্ট্রেটের কিন্তু সর্বোচ্চ ক্ষমতা আছে প্রথম দফায় 15 দিনের। প্রথম কাজ কি বলেন? অভিযুক্ত ব্যক্তিকে আটককৃত ব্যক্তিকে, অভিযুক্ত ব্যক্তিকে যা বলি সেটাই লেখেন। 1 নম্বর করণীয় কাজ ম্যাজিস্ট্রেটের, 1-2 করে কিন্তু আপনারা লিখবেন। তারা 2-3 পরে নাম থাকবে বেশি। 1 নম্বর করণীয় কাজ হলো অভিযুক্ত ব্যক্তিকে
আটক রাখা বা না রাখার ব্যাপারে আদেশ দেওয়া। এখন হয়তো অনেক জায়গায় আপনাদের এরকম একটু প্যাচ লাগতে পারে যে 167 ধারায় তো আটক রাখা বা না রাখার বিষয়ে কথাবার্তা নাও বলতে পারে, না বলুক, জামিনের বিধান তো আমরা জানি, জামিনের বিধান আমরা জানি যে জামিন নেওয়ার একটা বিধান আছে। আর এই যে এতদিন যে জুনিয়রশিপ করলেন 1.5 বছর প্রায়, এই 1.5 বছরের মধ্যে যদি আপনি সিনিয়রের সাথে আসলেই থাকতেন, প্রকৃত অর্থেই থাকতেন, তাহলে কিন্তু এইরকম 24 ঘন্টার মধ্যে হাজির হওয়া। কারণ প্রত্যেকটা থানার পুলিশ কি করে, সকাল 11টা 12টার মধ্যে প্রিজন ভ্যানে যে আসামিদেরকে যে ভ্যানে নেওয়া হয়, ওই ভ্যানটার নাম হলো প্রিজন ভ্যান। এই প্রিজন ভ্যানে করে ঢাকায় যদি প্র্যাকটিস করেন, ঢাকা সিএমএম আদালতের নিচে একটা গারো থানা আছে। এই গারো থানায় আসামিদেরকে গাড়ি দিয়ে এনে সরাসরি এই গারো থানার ওসির নিয়ন্ত্রণে আসামিরা থাকে। আর সংশ্লিষ্ট আসামিদের সংশ্লিষ্ট আইনজীবীরা জামিনের দরখাস্ত নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায় জামিনের জন্য। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আসামিকে, অভিযুক্তকে ম্যাজিস্ট্রেট জামিন দিতেও পারে, আবার নাও পারে। যদি জামিন দেয় তাহলে আটক রাখা যাবে না এই আদেশ দিবে, জামিন না দেয় তাহলে বলবে আটক রাখো। এই জন্য এই 167 ধারার প্র্যাকটিক্যাল প্রয়োগে আমরা এই করণীয়টা প্রথম আমরা বলতে চাচ্ছি যে অভিযুক্ত ব্যক্তিকে আটক রাখা বা না রাখার আদেশ দেয়। 24 ঘন্টার এই আসামিকে যখন ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হবে, তখন ম্যাজিস্ট্রেটের ফার্স্ট এবং প্রথম করণীয় কাজ হলো আটক রাখা বা না রাখার আদেশ দেওয়া। কথাবার্তা বুঝতেছি না? বই 167 যা আছে ওই ভাষায় কথা বলবেন। এটা তো না বুঝে মুখস্থ বিদ্যা অর্জনের মতো। এই ধারাটাকে বাস্তবায়িত কার্যকর করে আপনাকে লিখতে হবে, তাইলে নাম্বার সবাই বুঝে ফেলবে। বা না রাখার আদেশ দেওয়া, এটা হলো এই প্রথম করণীয় কাজ। যদি আটক রাখার, তাইলে কার হেফাজতে নেওয়ার জন্য আদেশ দিবে বলেন? তাইলে সাথে সাথে 2 নম্বর করণীয় ব্যক্তিকে আটককৃত ব্যক্তিকে অনধিক 15 দিনের জন্য, এগুলি কিন্তু এমসিকিউ আসবে। তাহমিনা সুলতানা কত দিনের সর্বোচ্চ আদেশ দিবে? এমসিকিউ বলবেন 15 দিন। তাহলে আটককৃত ব্যক্তিকে অনধিক 15 দিনের জন্য তদন্তের স্বার্থে পুলিশের হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া। এখানে কিন্তু কোনো আর্মি, র্যাব, চিতা, বাঘ এদের হেফাজতে নেওয়ার জন্য কিন্তু ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারবে না। যদি ম্যাজিস্ট্রেট প্রথম করণীয় কাজ হিসাবে আটকের আদেশ দেয়, তাহলে ম্যাজিস্ট্রেট দ্বিতীয় করণীয় কাজ হলো পুলিশকে বলবে যে তুমি নিয়ে যাও। আর সাধারণত 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, সর্বোচ্চ
ইচ্ছা করলে 15 দিনও দিতে পারে। আমি লিখেছি যে আটককৃত ব্যক্তিকে অনধিক 15 দিনের জন্য তদন্তের সাথে পুলিশের হেফাজতে নেওয়া আদেশ দেওয়া। সংক্ষিপ্ত হলো পুলিশের হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া। তাহলে ম্যাজিস্ট্রেটের করণীয় কাজের মধ্যে প্রথম করণীয় কাজ হলো অভিযুক্ত ব্যক্তিকে আটক রাখা বা না রাখার আদেশ দেওয়া। দ্বিতীয় হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া। পুলিশের হেফাজতে নেওয়ার আদেশ দিবে তখনই যখন আটকের আদেশ। পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য লিখুন। প্রশ্নটা আগে চোখ দিয়ে দেখেন, কপালের নিচের 2 চোখ, এটা আমরা সাধারণ চোখ বলবো। এই সাধারণ সিডি মানে হলো চার্জশিট, এই সরি কেস ডায়েরি। এখন প্রথমে পরে উত্তরটা কি লিখবো, উত্তর লিখতে গিয়ে কিন্তু আমি প্রথমেই একটা কথা বারবার বলে আসতেছি, উত্তর লেখা আগেই আমরা শুরু করব না। আমরা আগে দেখানোর চেষ্টা করব যে পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্যটা কোথায় আছে, কোথায় নাই, কোথায় আছে কোথায় নাই, এই বিষয়টা প্রথমে পরীক্ষার খাতায় আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, আমরা কোন সাবজেক্ট পড়তেছি বলেন তো? ফৌজদারি কার্যবিধি 1898। এই প্রশ্নের উত্তরে বাধ্যতামূলকভাবে বলতে হবে কি বলতে হবে? যে কোথায় এই পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্যের কথা বলা আছে, এগুলাকে আমরা চিহ্নিত করি। প্রথম আসেন দি কোড অফ 72 ধারা। পুলিশ ডায়েরি সম্পর্কে কোথায় বলা আছে বলেন তো? স্যার 172 172 172 ধারা। তাহলে পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য সম্পর্কে কোথায় বলা আছে? 172 ফৌজদারি কার্যবিধির 172। তাহলে প্রথমেই লেখেন দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। এখন সংক্ষেপে দিয়ে যান, এত বড় আইন সবসময় লেখার দরকার নাই। ডট ডট দিয়ে লেখেন এর 172 ধারা। বাসায় অবসর সময়টা লিখে নিতে পারবেন। তাহলে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 172 ধারা, কমা কমা না দিয়ে এবং দেন, এবং সাক্ষ্য আইন 1872 এবং সাক্ষ্য আইন 1872 9 74 9 35 দেন, ছোট ঠিক আসি 9 35 74 80 80 বলছি 80 145 145 157 159 160 161। কয়টা ধারা আছে? 9টা। এবং লেখেন এবং
পিআরবি রসিকা সরে আর র বয় রসিকা পিআরবি কমা 1943-এ 263 ও 264 বিধি এখন একটু দয়া করে মুখস্থ করে ফেলে পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য কি বা পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য সম্পর্কে আলোচনা করতে হইলে আমাকে কি কি ধারাকে মেনশন করতে হবে। এই ধারাগুলা কি কি? ফৌজদারি কার্যবিধি 1898 কত ধারা? 172 স্যার। আর পিআরবি 1943, এই পিআরবি পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943, এই আইনটার দ্বারা পুলিশরা পরিচালিত হয়। আমরা যেমন বার কাউন্সিল আদেশ দ্বারা আমরা পরিচালিত হই, পুলিশ পরিচালিত হয় পিআরবি আর 4টা অধ্যাদেশ দ্বারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ। এইভাবে এখন তো বিভাগ বেড়ে গিয়েছে, কিন্তু 4টা পুলিশ অধ্যাদেশ দ্বারা আর পিআরবি 1943, এই মূলত 5টা আইন সাথে দণ্ডবিধি ফৌজদারি সাক্ষ্য আইন, এই কয়টা দ্বারা পুলিশ পরিচালিত হয়। এই জন্য যেহেতু পুলিশ ডায়েরি পিআরবি 1943-এ 2টা ধারা, এখানে পুলিশ 264 আর 60-এর ধারা আছে। ধারাগুলো একটু বলেন, ভুল লিখেছেন কিনা একটু দেখি। কি কি ধারা? 9টা বলেছেন, কামরুল হোসেন বলেন। 9 35 হ্যাঁ 74 80 145 157 159 160 168। 9টা ধারা। এখন প্রশ্নটা কি? 3টা আইন পেয়ে পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য সম্পর্কে আমরা 3টা আইন পেয়েছি। ফৌজদারি কার্যবিধি 1898, পিআরবি 1943, সাক্ষ্য আইন 1872। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, যে প্রশ্নটা আমাদেরকে করা হয়েছে যে পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য কি, এই পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য এটা কি 3টা আইনের মধ্যেই আছে সাক্ষ্যগত মূল্য, না 3টার মধ্যে 2টা আইনের মধ্যে সাক্ষ্যগত মূল্য আছে, না 1টা আইনের মধ্যে সাক্ষ্যগত মূল্য আছে? এটার উত্তর ফৌজদারি কার্যবিধি 1898। তারপরে হচ্ছে পিআরবি 1943। এই 2টা আইনের মধ্যে কিন্তু সাক্ষ্যগত মূল্যের কথা বলা নাই। পুলিশ ডায়েরি সম্পর্কে বলা আছে, পুলিশ ডায়েরি কিভাবে লিপিবদ্ধ করতে হবে সেটা বলা আছে পিআরবি আইনে। ডায়েরিটা কি সেটা বলা আছে ফৌজদারি কার্যবিধির 172 ধারায়। কিন্তু
172 ডায়েরিটা যে একটা সাক্ষ্যগত মূল্য আছে এই কথা বলা নাই। আবার পিআরবি 1943 এই বইটা কিন্তু সবাই কিনবেন। বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটা তো ছোটবেলায় পড়ছেন। বই কেনাটাকে একটা শখ শখ হিসাবে নিয়ে নেবে, প্রতি মাসে 2-4টা বই কিনবেন। তার মধ্যে একটা বই বাধ্যতামূলকভাবে কিনবেন, সেটা হলো পিআরবি 1943। এটা ছাড়া কিন্তু ভালো ক্রিমিনাল লয়ার হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ক্রিমিনাল লয়ারদের সাথে থানা, পুলিশ, তাদের আইন কানুন এগুলি কিন্তু ঘনিষ্ঠভাবে জড়িত। এখানে পিআরবি একটা আইন কিনতে হবে। আর সাক্ষ্য আইন, ফৌজদারি কার্যবিধি এগুলি তো আপনাদের প্রত্যেকের কাছেই অবশ্যই আছে। এই দুইটা তো সিলেবাসভুক্ত সাবজেক্ট। বার কাউন্সিল পরীক্ষা আইন আমার মনে হয় কারোর কাছেই নাই। কামরুন হাসান ম্যাডামের কাছে থাকতে পারে, ওনার হাজব্যান্ড অ্যাডভোকেট, ওনার বাসায় বা চেম্বারে এই আইনটা থাকার কথা। এই পিআরবি 1943 এই আইনেও কিন্তু এই সাক্ষ্যগত মূল্যটা নাই পুলিশ ডায়েরি। তাহলে পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য কোথায় আছে বলেন তো? এখন এই দুইটা আইনে নাই, থাকেই তো আর একটা আইন। সেটা কোন আইন? ডিভিডেন্স অ্যাক্ট 1972, 1872 স্যার। 1872। তাহলে আমরা কিন্তু জ্ঞানটা নিয়ে নিলাম যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 172 ধারা এবং পুলিশের 263 এবং 264 ধারায় পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্যের কথা বলা। এই দুটি আইনে পুলিশ ডায়েরি সম্পর্কে বা পুলিশ ডায়েরি কিভাবে লিপিবদ্ধ করতে হবে, পুলিশ ডায়েরি কিভাবে লিখবে, পুলিশ ডায়েরি কিভাবে লিখবে, সেটা কিন্তু মূলত পিআরবি 1943 আইনে বলা আছে। এই জন্য বইটা রাখতে বলছি, কারণ পুলিশের চোরামি করতে হবে। পুলিশের চোরামি না পারে পুলিশের এগেনস্টেই আপনাকে অনেক কথা বলতে হবে, কারণ পুলিশ তো থাকবে আসামির পক্ষে, আসামির বিরুদ্ধে, সরকারের পক্ষে। এখানে পুলিশ ডায়েরিটা ঠিকভাবে লেখছে কিনা, পিআরবি 1943-কে অনুসরণ করে ফলো করে লেখছেন, 1943 এখন আসেন লেখাটা লিখে দেয় কিভাবে লিখবেন। পুলিশ ডায়েরির সাথে মূল্য দিচ্ছি 172 ধারা। দেখেন, ফৌজদারি কার্যবিধি, ইচ্ছা করলে আইনের ইংরেজি নাম লিখতে পারেন, খুশি। ফৌজদারি কার্যবিধি 1898 এর 172 ধারা এবং পিআরবি পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল ব্র্যাকেটে পিআরবি কমা 1943-এ 263 ও 264 বিধিতে, পিআরবি আইনে কিন্তু কোনো ধারা নাই, পিআরবি আইনে বিধি আছে। বিধি মানে নিয়ম, আর ধারা মানে সংখ্যা, পার্থক্য আছে, ধারা আর বিধির মধ্যে পার্থক্য। পিআরবি আইনে কোনো ধারা নাই, এটা মুখস্থ করে ফেলতে। কারণ পিআরবিতে যদি বলেন 263 এবং 264 ধারা বিধি না লেখে, তাইলে তো আবার একটা মারাত্মক ভুল হয়ে যাবে। তাইলে বিধিতে পুলিশ ডায়েরি সম্পর্কে
বিধান থাকলেও এই দুটি আইনের কোথাও পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য সম্পর্কে কোনো বিধান রাখা হয়নি। এই দুটি আইনে পুলিশ ডায়েরি বা পুলিশ ডায়েরি লিপিবদ্ধকরণ সম্পর্কে বিধান থাকলেও পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য সম্পর্কে এ দুটি আইনে কোনো কথা বা কোনো বিধান নেই। আমার ভাষায় আপনাকে কথা বলতে হবে এটা কিন্তু না, নিজের ভাষাতেই কথা বলেন। সেই কথাটার মূল কথা হবে, মর্ম কথা হবে যে ফৌজদারি বিধি এবং পিআরবি আইন, এই দুইটা আইনের কোনো আইনেই পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য সম্পর্কে কোনো বিধান নেই। তবে পুলিশ ডায়েরি সম্পর্কে বলা আছে 172 ধারা আর 263-64 বিধিতে পুলিশ ডায়েরি সম্পর্কে বা পুলিশ ডায়েরিটা কিভাবে লিপিবদ্ধ করতে হবে, কিভাবে পুলিশ ডায়েরি লিপিবদ্ধ করবে সেই সম্পর্কে বলা আছে, কিন্তু পুলিশ ডায়েরির সাক্ষ্য মূল্য সম্পর্কে বলা নাই। এই কথাটা আপনি আপনার ভাষাতেই বলবেন। তবে সাক্ষ্য আইন 1872-এর এখন ওই 9টা ধারা যোগ করবেন। তবে সাক্ষ্য আইন 1880, 145 বা 45, 157, 159, 160 বা 60 এবং 161 ধারায় 161 অত্র 9টি ধারায় পরীক্ষার খাতায় যদি ধারা যোগ করে লিখতে পারেন বা কিভাবে অত্র ধারায় অত্র 9টি পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য সম্পর্কে নিম্নোক্ত বিধান রয়েছে। কোলন ড্যাশ দিবেন। এখন নিচে লেখেন 1 নাম্বার, একটা লিখবেন 01 লিখে 2 সাইডে 2টা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। 01 লিখে 2 সাইডে 2টো ফার্স্ট ব্র্যাকেট। এখন লেখেন এই সাক্ষ্য আইন 1872 এর 9 ধারা, সাক্ষ্য আইন 1872 এর 9 ধারা, এটা একটা কোলন দেন, কোলন। পয়েন্ট দিয়ে প্যারা করার কিন্তু আমরা ধারা দিয়ে প্যারা করি এইভাবে। এখন 9টা নাম্বার আর 9টা প্যারা করি, 9টা হেডলাইন করব, তাহলে ধারাগুলি বিচারপতিদের সামনে স্পষ্ট হবে। তাহলে আইনে কোন পয়েন্ট দিয়ে শিরোনাম করার চেয়ে ধারা দিয়ে যদি আমরা শিরোনাম করি, এই শিরোনামটা হবে আইনগত শিরোনাম। তাহলে এখন 9টা ধারায়
9টা ধারায় পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য সম্পর্কে কি বলা আছে এই 9টা দেওয়ার চেষ্টা করবেন। 9টা দিলে সবচেয়ে ভালো নাম্বার পাবেন বাংলাদেশে। কিন্তু 9টা তুমি শেখার চেষ্টা করেন না, কারণ আরো অনেক পড়া কিন্তু আছে। এই 9টা ধারায় পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য রয়েছে এই কথা বলার পরে যদি বলেন যে নিম্নে উল্লেখযোগ্য সাক্ষ্য আইনের 3টি উল্লেখযোগ্য ধারা অনুযায়ী সাক্ষ্যগত মূল্য বোঝানোর চেষ্টা করা হলো, এই কথা বললেও কিন্তু পাশ হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু ভালো রেজাল্ট করার চেয়ে সর্বোচ্চ নাম্বার পাওয়ার চেয়ে পাস করাটা খুব জরুরি। পরীক্ষা দিবে তারা আমার প্রত্যেকটা ক্লাস করতে পারলে সবাই ফার্স্ট হইতে পারবেন, এটার মধ্যে কোনো সন্দেহ। কিন্তু তারিখে পরীক্ষা দিবেন তাদের কিন্তু 50 পেজ পাস করা। এই জন্য এই যে 9টা উল্লেখ করলেন, কিন্তু তার মধ্যে লিখিত ধারা সহজ 3টা ধারা নিয়ে নেবেন। আমি আপনাদের উদ্দেশ্যে এই 9টা ধারার বক্তব্য পাঠিয়ে দিচ্ছি আর কি, কিন্তু এখান থেকে যে 3টা আমি মেনশন করে দিব, এই 3টা আগে যারা 28 তারিখের পরীক্ষার্থী তারা আগে এই 3টা মুখস্থ করে লিখবেন, এতে নিঃসন্দেহে পাশ হয়ে যাবে। কিন্তু 9টার দায়িত্ব এই মুহূর্তে নেবেন না। 6টা না শেখার যে সময় পাবেন ওই সময় দিয়ে পরের একটা প্রশ্ন মুখস্থ করতে পারলে সেইটা এখন আপনাদের জন্য প্লাস হবে। কারণ 3টা পয়েন্ট লেখেও পাস করে আসা যাবে, কারণ লেখার শুরুটা কিন্তু আপনাদের আইনগত হয়েছে, ফৌজদারিতে নাই, পিআরবিতে নাই। আর ফৌজদারির এই কোন কোন ধারায় কোন কোন বিধিতে আছে, আর সাক্ষ্য আইনের কয়টা ধারায় সাক্ষ্যগত মূল্য আছে পুলিশ ডায়েরি, এগুলো তো সবই আপনি মেনশন করেছেন। আর এই 9টা পয়েন্টের মধ্যে 3টা পয়েন্ট উল্লেখ করে যদি আমরা বলি যে পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য অবশ্যই আছে শেষ উপসংহারে, তাইলে কিন্তু আমাদের নাম্বারটা এই 9টা পয়েন্ট আপনাদেরকে পাঠাচ্ছি, সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন। মূল্যটা গ্রুপে এসছে। জি স্যার। জি স্যার, আসছে স্যার। এই যে 1 2 3 4 এই 4টা কারণ নাই
তার মধ্যে একটা মুখস্থ করে ফেলেন। যে কোনো মামলার বিচার্য বিষয় বা বিচার্য ঘটনা জন্য পুলিশ ডায়েরি আদালতে প্রাসঙ্গিক। এটা সাক্ষ্য আইনের 9 ধারা বলছে। সাক্ষ্য আইনের 9 ধারা কি বলছে? ফ্যাক্সিং ইস্যু। আমরা যে ধারাগুলো পড়া আছে আমাদের জানা আছে বলে দিলে হবে না, নাকি হবে না আপনি কেন? যেটা বলছেন সেটা দিব? না, এই যেটা ধরা মেনশন করেছি 9টা ধারা এখানে বলা। এখন আপনারা একটা ধারা তো ব্যাখ্যা অনেকভাবেই হয় আর মূল কথা হলো এই 3টা পয়েন্ট যাতে থাকে যে পুলিশ ডায়েরি একটা বিশুদ্ধ দলিল হিসেবে গণ্য। এই যে দেখেন পয়েন্ট 4 না, পুলিশ ডায়েরিটা বিশুদ্ধ দলিল হিসেবে এই যে 3 পয়েন্ট মাথায় কাজ করা হবে। যদি এরকম হলে এই মূল পুলিশ সাথে সাথে প্রাসঙ্গিক। পুলিশ ডায়েরি সরকারি বিশুদ্ধ দলিল। অতএব পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য রয়েছে। এইটুকু কোন ধারার কোন কথা লাগতে পারে হবে। এই জন্য আপনি অ্যাভারেজ করে ফেলতে পারেন যে এই 9টা ধারাকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে, তাইলে কিন্তু সহজে পাশ করে আসতে পারবেন যে অত্র সাক্ষ্য আইনের অত্র 9টি ধারাকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে কমা একটা কোলন ড্যাশ দেন দিয়ে 1 নম্বর লেখেন। কি দেখতে পান? 1 নম্বর, পুলিশ ডায়েরি আদালতে একটি প্রাসঙ্গিক সাক্ষ্য। ধারা যদি মনে থাকে এই ধারার পরে ব্রেকেট দিয়ে লিখে দিবেন সাক্ষ্য আইনের 9 ধারা, আর মনে না থাকলে লেখারই দরকার। 2 নম্বর লিখবেন পুলিশ ডায়েরি একটি সরকারি দলিল। সরকারি সাক্ষ্য হিসেবে গ্রহণ হবে না? অবশ্যই হবে। সরকারি দলিলের তো একটা আলাদা ভ্যালু আছে। তাহলে পুলিশ ডায়েরি একটি যদি মনে থাকে ব্র্যাকেটে লিখবেন পুলিশ ডায়েরি একটি বিশুদ্ধ দলিল। আমি তো 9টা পাঠিয়ে দিয়েছি, 9টাতে বুদ্ধি দিয়ে
স্যার যে কয়টা কারেন্ট স্যার বলেন। কয়েনে 1872 ধারা মানে 1872-এর 9 ধারায় 9টি ধারায় বিশ্লেষণ করলে আমরা কি লিখব স্যার? সাক্ষ্য 1872-এর অত্র 9টি ধারা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে এই 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 স্টাইল ছাড়া কিন্তু এখন পাশ করে আসা কঠিন। কি বলা আছে, এরকম অসংখ্য ধারা যদি আপনি পড়তে থাকেন এই অল্প কয়টা দিনের মধ্যে, তাইলে কিন্তু সম্ভাবনা আছে যে এটা পুলিশ ডায়েরি একটা সরকারি দলিল। এটা কত ধারার কথা, শেষে 80 ধারার কথা 74-এ লাগাই দিলেন, আর 74-এর কথা 80 ধারা দিয়ে দিলেন। এগুলি কিন্তু মারাত্মক একটা ভুলের কারণ হবে। জি স্যার, আপনি আমাদের ফৌজদারি কার্যবিধিটা একটু ভালো করে বুঝিয়ে দেন স্যার। গোসাই চার থেকে এটা বিরুদ্ধে কিন্তু কোনো বিরুদ্ধাচারণ করা যাবে না, কারণ আমার আজকে সময় আছে 3 দফায় 3টা ক্লাস নিব আর কি, আবার একদিন হয়তো নাও নিতে পারে। তাইলে সেই অবস্থায় আজকে 4টা থেকে আরেকটা ক্লাস হবে 5টা পর্যন্ত, আর একটা ক্লাস রাতে যে সময় হয় ওই সময় হবে। 3টা ক্লাস হলে কিন্তু আমরা মোটামুটি ভাবে আজকে 2টা চ্যাপ্টার, এটার পরে আমরা যাবো আর একটা চ্যাপ্টারে, সেটার নাম হলো চার্জ ও চার্জ গঠন। এটা হলো সেকেন্ড গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই 2টা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন অবশ্যই আসার কথা বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতেছি। 3 দফায় যারা উপস্থিত থাকবেন তাদের কিন্তু আজকে এই পুলিশ তদন্ত অনুসন্ধান চ্যাপ্টার আর হলো চার্জ গঠনটা কর হয়ে যাবে। এতে ফৌজদারি পাশের দিকে আপনি এগিয়ে যেতে থাকবেন। তাহলে পুলিশ ডায়েরি সাক্ষ্যগত মূল্য আছে না নাই বলেন? এই জন্য লেখেন শেষে যে অতএব কমা, কেউ 9টা পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু অ্যাটলিস্ট 3টা দিবে। যে 3টা আমি মেনশন করছি এই 3টা দিলেই এভিডেন্সিয়াল ভ্যালুটা ক্লিয়ার হয়ে যাবে। আদালতের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক পুলিশ ডায়েরি, এটা একটা সরকারি দলিল, পুলিশ ডায়েরি একটা বিশুদ্ধ দলিল। এই 3টা হলো আসল কথা। আর এই 3টা পড়েন, 6টা পড়েন, 9টা পড়েন, সবগুলি লেখার পরে আপনি লিখবেন যে অতএব কমা উপরিউক্ত উত্তরের সার্বিক পরিসরে, উপরিউক্ত উত্তরের সার্বিক পরিসরে, এটা কিন্তু আমার ভাষা, এখানে আপনি জানতে পারেন যে অতএব উপরোক্তনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে আমি আমার বলতেছি তো, বা উত্তরের সার্বিক পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য রয়েছে। পুলিশ ডায়েরির সাক্ষ্য পয়েন্টের 9টা ধারা 9টা পয়েন্টের সমাধান করবেন সিদ্ধান্তটা, সমস্যা সমাধানের মতন সিদ্ধান্তটা, যে পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য কি আছে না নাই। পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য আছে না নাই? পুলিশ ডায়েরির সাক্ষ্যগত বলে নাই, পিআরবি আইন বলছে সাক্ষ্যগত মূল্য বলে নাই। তাহলে
মূল্য আছে 7/1872 বলেছে। কত কত ধারা বলেছে? 9টা ধারায় বলছে। আর সব সময় আমারও যারা শিক্ষক ছিলেন তারা একটা কথা বলতেন, তুমি একটা নোট করার পরে নিজে সন্তুষ্ট কিনা, নিজের আত্মতৃপ্তি আসছে কিনা। যদি মনে করবো নোটটা সঠিক, নিজে সন্তুষ্ট না, আত্মতৃপ্তি আসে নাই, তাইলে এখানে প্রচেষ্টা লাগবে না, আরো লাগলে স্যারের কাছে গিয়া কইলে তার কাছে জ্ঞান ঠিক। ভালো কাজ আর খারাপ কাজের মতো। ভালো কাজ কোনটা? যে কাজ আমরা সেটাই ভালো। আর যেটা এখন হোক জীবনে কাজটা আমার করা উচিত হয় নাই। এই রিক্সাওয়ালা গুলো তারে অসহায় পায় উপায় নেই। আমার ঢাকায় ক্ষমতা আছে বলে অসহায় রিক্সাওয়ালারে সাপোর্ট মারলাম। কিন্তু এক সময় গিয়ে আপনার খারাপ, এই খারাপ খারাপ কাজ ভালো কাজ চেনার উপায় হলো আত্মতৃপ্তি। এই পরীক্ষার নোট ভালো মন্দ তৃপ্তি দিয়ে আপনাকে বুঝতে হবে। অনেক পরে তৃপ্তি আসছে যে না আমরা তো সবই লিখছি, কোথায় আছে কোথায় নাই। 7/9 ধারায় আছে। 7/9 মোট কয়টা ধারা? স্যার 167। 167টা ধারা পরে 9টা ধারাকে খুঁজে বের করে আই না। 167 ধারা তো কম না। 167 ধারা, প্রত্যেকটা ধারা পড়ার পরে এই 9টা ধারাতেই পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য আছে। এটা কি একটা 167টা ধারাকে বারবার করে বিশ্লেষণ করে আমরা মাত্র 9টা ধারাকে বেছে নিয়েছি, 9টা ধারাকে উল্লেখ করে আমরা উত্তরটা দিয়েছি। তাহলে এখানে এর চেয়ে আর পরিপূর্ণ উত্তর কে লিখতে পারবে বলেন? বা কারো পক্ষে লেখা সম্ভব না, কারণ আমরা সবই মেনশন করেছি। এখন যদি কেউ 9টা লেখেন তাইলে আর তার কোনো কমতি থাকবে না। কিন্তু 9টা লিখতে গিয়া যদি আমি অন্য প্রশ্ন করার সুযোগ না পাই তাইলে কিন্তু একটা ক্ষতির কারণ হবে, কারণ এই প্রশ্নটাই আসবে এটা কিন্তু নিশ্চিত না। এটা কষ্ট করে নোট রেডি করলাম, যদি নিশ্চিত আসতো 9টা এই মুহূর্তে মুখস্থ, তাহলে এই মুহূর্তে আমরা 3টা মুখস্থ করবো, বেশি মুখস্থ করার দরকার নেই। বরং এটাকে অতিক্রম আমরা করব, তবে সেটা নামাজের পরে। আর যারা নামাজে যাবেন না তারা বাসায় বসে কি করে 7টা সংজ্ঞা আর এই এখন 2টা প্রশ্ন বুঝিয়ে দিলাম, এই 2টা প্রশ্ন আর 7টা সংজ্ঞা বারবার করতে থাকেন, তাইলেও আসলে জিজ্ঞাসা করে না পড়েন নেই কেন, তাও একটা যুক্তিগত কারণ দেখে দেব। এটা সময় নষ্ট করে নাই, এইটা দেখাইলে কিন্তু আসলে ময়দান থেকে মুক্তি পাওয়া কঠিন হবে। কিন্তু পরীক্ষার জন্য আল্লাহ তাও মাফ করলে করতেও পারে, করবে। কিন্তু কখনোই সময়টারে নষ্ট করতে হয় না, সবসময় যে কোনো একটা কাজের মধ্যে থাকতে হয়। তাইলে এই কাজের হিসাবটা আল্লাহ, আমি এই কাজে ছিলাম, অকাজে সেই হিসাবটা দিতে পারবে না। আর বেটার হলো আজকে জুমার দিন, আমি গত ক্লাসে বলছিলাম যে জুমার দিন যখন হুজুর খুতবা পাঠ করে ওই সময় যে দোয়া করবে সেই দোয়া কাজে লাগবে।
এই 2 দিন বৃষ্টি ছিল, রাস্তায় বের হইতে পারেন নাই, এরকম বিরক্তি হয়েছি আমরা, বিরক্ত দিন, কিন্তু পর্যাপ্ত সুযোগ ছিল দোয়া কবুল করে নেওয়ার। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। 28 তারিখ পর্যন্ত আর বৃষ্টি নাও হইতে পারে। এই জন্য নামাজে যাদের যাওয়ার সুযোগ আছে অবশ্যই না গিয়ে পাঠ করার সময় যারা লিখিত পরীক্ষার্থী তাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব, যাতে লিখিত পরীক্ষার্থী আমার সকল ছাত্রছাত্রী পাশ করতে পারে, স্যারের দোয়াও কাজে লাগতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। ঠিক 4টায় আমরা দ্বিতীয় পর্যায়ে ক্লাস শুরু করব, বিকাল 4টায়। নোটিশ গ্রুপে নাও দিতে পারি। তুষার ভাই